সন্ধ্যা সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের নিয়মিত আয়োজন জানি এবং জানায়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সিফাত আরেফিন। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি রোকসানা আফরোজ, এবং সঞ্চালক হিসাবে আছেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য অন্যতম সদস্য নাসরিন বানু পান্না আপা। আপনারা ইতিমধ্যেই হয়তো আমাদের প্রচারপত্র এবং আমাদের আজকের এই লাইভের ব্যানারে দেখে থাকবেন। আমরা আজকের আমাদের এই পর্বের বিষয় নির্ধারণ করেছি ক্যান্সার রোগী তার পরিবারের মানসিক সমস্যা। এই বিষয়ে আপনারা নিশ্চয়ই আমাদের এই কথোপকথন শুনবেন এবং বাংলাদেশের ক্যান্সার চিকিৎসায় আহ আমাদের এই উদ্যোগ নিশ্চয়ই একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিবেচনা করছি। এই পর্যায়ে অনুষ্ঠান সঞ্চালনার জন্য পান্না আপাকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে রোকসানা আপার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য নিজেকে ভীষণ গর্বিত মনে হচ্ছে। আমরা আজকে আলোচনার মাধ্যমে আপার কাছ থেকে অনেক বিষয় জানতে পারবো। আপা অভিজ্ঞ এবং এই বিষয়ে কাজ করছেন। আসলে একজন ক্যান্সার আক্রান্ত হলে সে শুধু একাই হন না, তার পরিবারও আক্রান্ত হন। হ্যাঁ, সেই বিষয়টার উপর ভিত্তি করেই আজকের আলোচনা। তো আপা, আমাদের রোকসানা আপা যখন আক্রান্ত হয়েছিলেন তখন চিকিৎসাকালীন সময় থেকেই আমরা জেনেছি যে আপা বিভিন্ন আক্রান্ত ব্যক্তিদের সাথে কাউন্সিলিং পরামর্শ, তার স্বাস্থ্যগত বিষয়টা নিয়ে আলোচনা করেছেন এবং এখন পর্যন্ত করছেন। তো আপার কাছে আমি জানতে চাচ্ছি যে সার্ভাইভার হয়ে এই কাজটাকে আপনি কেন এত গুরুত্বপূর্ণ মনে করলেন আপা, প্লিজ। ধন্যবাদ নাসরিন আপা। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আমি সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ দিচ্ছি আজকে আমাকে আসলে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার দৃষ্টিতে ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। আমার পরিচয় পর্বে ইতিমধ্যে সিফাত আমাদের কোষাধ্যক্ষ বলেছে এবং নাসরিন আপাও বলেছে আমি নিজে একজন সার্ভাইভার। সো আসলে ক্যান্সার জার্নি, আমার ক্যান্সার জার্নিটা আসলে শুরু হয় 2017 ফেব্রুয়ারিতে। আমার ক্যান্সার ধরা পড়ে। অসুখের বিস্তারিত বিবরণে আমি যাব না, আমি যেহেতু আজকে আমাদের মূল বিষয় মানসিক স্বাস্থ্য সেবা এবং ক্যান্সার। আমার যখন ক্যান্সার ধরা পড়ে 2017-তে ফেব্রুয়ারিতে, এটা ছিল 4th স্টেজ ওভারিয়ান ক্যান্সার। সো যেটা হয় 4th স্টেজ ক্যান্সারে কেউ আশা আমাকে দেশেও দেয়নি, বিদেশেও দেয়নি। এবং সেই সময় যে প্রচন্ড মানসিক চাপটা ছিল আমার উপরে এবং আমার পরিবারের উপরে, সেটা আসলে অবর্ণনীয়। কারণ আমি দেখেছি যে আমি আক্রান্ত হয়েছি, কিন্তু আক্রান্ত হয়েছে আমার পুরা পরিবার। কারণ আমার হাজবেন্ড সে একজন সেনা কর্মকর্তা, আমার 3টা ছোট ছোট বাচ্চা, আমার পরিবার আসলে সবাই আক্রান্ত। এবং ক্যান্সার ট্রিটমেন্টটা অনেক ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী। এই দীর্ঘমেয়াদী চিকিৎসায় আসলে অনেক কিছুর পরিবর্তন হয়ে যায়, কারণ জীবন তো চলে যায়। কারণ আমার সংসারের অন্য যারা আছে তাদেরকে তাদের কর্মক্ষেত্রে যেতে হয়, বাচ্চাদের স্কুলে যেতে হয়, সংসারের ঘরকন্যা সবই চলে। এর মাঝে কিভাবে চিকিৎসা হবে, কোথায় করলে ভালো হবে, কোথায় টেস্ট হবে, কেমোথেরাপি কাজ করবে কিনা, অর্থের ব্যবস্থা হবে কোথায়, এই বিভিন্ন জিনিসগুলো আসলে একজন ক্যান্সার পেশেন্টকে এবং তার কেয়ার গিভার সহ পুরো পরিবারকে মারাত্মকভাবে একটা বিপর্যয়ের মুখে ফেলে দেয়। আমি নিজে এই জিনিসটা মারাত্মকভাবে ফিল করেছি। আমার ভিতরে যে অনুভূতিগুলো কাজ করতো, আমি নিজের ভিতরে আসলে চেপে রাখতাম। কারণ আমার মনে হতো যে এসব যদি আমি তাদের কাছে শেয়ার করি, তারা দেখা যাবে আরো ভেঙে পড়ছে। কারণ ক্যান্সারের সাথে একটা মৃত্যু ভয় আসে, ক্যান্সার ট্রিটমেন্টের সাথে অনেক পরিবর্তন আসে। যেমন আসে ভাবেন বডি ইমেজের একটা চেঞ্জ হয়ে যায়, কেমোথেরাপির পরে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনিদ্রা, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয়। তারপরে আছে সার্জারি। এই জিনিসগুলো প্রতিটা ধাপ পেরোনোর সাথে সাথে আমি দেখলাম শারীরিকের সাথে সাথে মানসিক চাপটা অনেক বেশি। কিন্তু আসলে আমাদের দেশে বলি বা বাইরে বলি যে অঙ্কোলজির ব্যাপারে যে পরিমাণ গুরুত্ব দেয়া হয়, যে কেমোথেরাপি দিতে হবে সাথে সাথে,
সার্জারি করতে হবে, কিন্তু একটা পেশেন্টকে নিয়ে একটু বুঝানো বা বলা যে এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ হবে, কেমোথেরাপি দেওয়ার পরে আমার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হবে বা আমার এখন কি কাজ করা দরকার, এই ব্যাপারগুলো নিয়ে কেউ খুব একটা কথা বলছে না বা বলারটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না। ঠিক সেই মুহূর্ত থেকে আমার মনে হলো যে না, আসলে কাউন্সিলিংটা ভীষণ জরুরি। আমি আসলে আমার নিজের কাউন্সিলিং নিজেই করেছি বলতে গেলে। যেটা দেখা গেছে যে আমি অনেক পড়াশোনা শুরু করলাম। আমি নিজের মানে অস্থিরতা দূর করার জন্য বিভিন্ন মোটিভেশনাল জিনিস, পজিটিভ জিনিসের ভিতর ভীষণভাবে নিজেকে আসলে ব্যস্ত করে ফেললাম। আর আমার পরিবার এবং আমার বন্ধুদের ভূমিকা এখানে ভীষণ ছিল। ওরা আমাকে খুব একটা পজিটিভ এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করেছে। আমাকে কখনো বুঝতে দিত না যে আমার এত বড় একটা অসুখ। আমার এক বন্ধু বিদেশে ছিল, সে আমাকে জানিয়েছে যে আমি দিনরাত কাজ করব, কিন্তু তোমার ট্রিটমেন্টের টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমি দেখলাম যে পজিটিভ একটা কথা, মানে ওয়ার্ড হ্যাজ এ গ্রেট পাওয়ার। আমি আসলে নিজেকে সবসময় পজিটিভ ভাইব দিয়ে শুরু করলাম যে আমি সুস্থ, আমি এই পরিস্থিতিটা পার হয়ে যাব। এবং আমি আস্তে আস্তে একটার পর একটা পরিস্থিতি পার হওয়া শুরু করলাম। এবং আপনারা জানেন, হয়তো ব্যানারে দেখেছেন বা প্রতীকও যেটা বলেছে যে আমি ওভারিয়ান ক্যান্সার বিজয়ী। আমি আসলে বিজয়ী বলি না, আমি যোদ্ধা বলি। আরো একটি ঘটনা আছে যে আসলে আমার দ্বিতীয়বার ক্যান্সার ফেরত আসে এবং আমাকে প্রথমবারই বলে দেওয়া হয়েছিল যে আমার দ্বিতীয়বার আবার ফেরত আসবে 12 থেকে 15 মাস পরে। এই 12 থেকে 15 মাসের জায়গায় আমার 18 মাস পরে ফেরত এসেছিল। কিন্তু এই সময়টাকে আমি দেখেছি আমি প্রতিদিনই আসলে একবার করে মারা যাচ্ছি। কারণ ওই অনিশ্চয়তা, ওই ভয় এবং আমার আশেপাশের সহযোদ্ধা একজনের পর একজনকে আমি দেখেছি চলে গেছে অধরাতে। ঠিক সে সময় আমি নিজের ভিতরে একটা শক্তি আসলো, বা আমি বলবো যে আমি নিজের ভিতরে একটা শক্তি আনার চেষ্টা করলাম যে আমি যতদিন আছি আমি মানুষকে একটা সেবা দিয়ে যাই, মানসিকভাবে শক্ত করার চেষ্টা করি। আমার দ্বিতীয়বার যখন ক্যান্সার ফেরত আসে তখন করোনার আগে আগে করোনার সময় এমনি তো সবকিছু লকডাউনে বন্ধ। আমি ওই সময়ে রীতিমতো অনলাইন কোর্স করা শুরু করলাম মেন্টাল হেলথের উপরে। এবং আমি যখন হাসপাতালে যেতাম, আমি সিএমএইচ যেতাম মেইনলি, আমি আশেপাশের মানুষের সাথে নিজে যেচে কথা বলতাম, ফোন নাম্বার নিয়ে আসতাম। এভাবেই যোগাযোগটা শুরু হয় ফোনের মাধ্যমে, মেসেঞ্জারে। কারণ তখন সময়টা ছিল পুরো করোনার সময়। এবং আমি দেখলাম যে আমি যেমন একটা মোটিভেশনাল জিনিস দেখে বুস্ট আপ হই, মানে একটা কথার, একটা পজিটিভ কথার একটা ইকো আছে, সেটা আবার ফেরত আসে। এই শব্দের যে পজিটিভ একটা শক্তি আমাকে চালিত করত, এটা আমি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা তাগিদ বোধ করি। এইভাবেই আমার আসলে কাউন্সিলিং শুরু। থ্যাংক ইউ আপা। পান্না আপা আমার। আপনার এই জি আপা। জি, জি। আপা আপনার আলোচনায় আসলে মানে আরো শুনতেই ইচ্ছা করছে। এত মানসিকভাবে শক্তি এটা আসলে সবার থাকে না একরকম। যেমন আপনার আলোচনায় কিন্তু চলে আসছে যে আ আ এই যে ক্যান্সারে আক্রান্ত হলে আ তাকে কিভাবে ডক্টর ১ম এই তাকে এবং তার পরিবারকে জানাবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপা আলোচনা করেছেন। তারপরে পরিবার এবং আ আ বন্ধু-বান্ধব এই যে এই সবার সাপোর্ট এটা কিন্তু খুবই সাপোর্ট জরুরি। তারা পাশে ভীষণ থাকলে কিন্তু মনটা আরো শক্ত হয় এবং মনে হয় যে শক্ত হয়। বেঁচে আছি। থ্যাংক ইউ আপা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনি যখন এটা শুরু করেছেন আপনার ভাবনা থেকে, আপনাকে এখানে আমি অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আমি একটু জিজ্ঞেস করছি যদি আপনি বলেন যে এই যে আপাদের বা আ ব বিভিন্ন আক্রান্ত ব্যক্তিদের সাথে আপনি কথা বলেছেন। তাদের ২-১ টা কেস স্টাডি যদি আমাদের সাথে শেয়ার করেন যে তাদের মানসিক অবস্থা কেমন ছিল বা আমরা কিভাবে তাকে সহায়তা করতে পেরেছি? আচ্ছা, এটা একটা খুবই ভালো প্রশ্ন নাসরিন আপা। কারণ আমার কাছে যেটা হয়েছিল যে আমি আসলে রিলেট করতাম। যেমন আমি বই পড়তাম, মোটিভেশনাল ভিডিও দেখতাম। সেখানে যে কথাগুলো বারবার আসে যে মানসিকভাবে শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। আ আমার কাছে মনে হতো এই কথাগুলো আসলে অনেক সময় না শক্তি দেয়ার থেকে ভেঙে ফেলে। কারণ এই কথাগুলো অ্যাবস্ট্রাক্ট, যে আমি শক্ত কতটা হব? আমি ধৈর্যটা আসলে কতটুকু ধরবো? আমি দেখেছি যে আসলে ক্যান্সার কথাটা, যেটা এটা ক্যান্সার কোনো মরণ ব্যাধি না। আমাদের প্রথম যে কথাটা আসে যে ক্যান্সার মানে ডেথ। আমি আসলে বিভিন্ন জায়গায় দেখেছি যে ক্যান্সারের সাথে
আরো যে জিনিসগুলো আছে, ডি ফর ডিস্টেন্স, দূরত্ব, ডি ফর ডিফরমেশন, শরীরের যে পরিবর্তন, শারীরিক মানসিক যে পরিবর্তন, এবং ডিস্টেন্স। এখন যদি আমি বলি কিভাবে ডিস্টেন্সটা তৈরি হয়, আমি আমার কেস স্টাডি কয়েকটা যদি বলি, আমি তো ফোনেই কথাগুলো বলতাম, আমি অবশ্যই আমার ক্লায়েন্ট এবং যারা তাদের নিজেদের কথাগুলো একদম আমাকে নিজের মনে করতে বলেছে, তাদের এই কথাগুলো গোপনীয় রক্ষার জন্য আমি কারোর নাম উল্লেখ করব না। আমি যেমন বলি যে আমি একজন ক্লায়েন্টের সাথে প্রায় 3 বছর ফোনে কথা বলেছি, তারপরে তার সাথে আমার দেখা হয়েছে করোনার পরে। বিভিন্ন সময় সে বিভিন্ন হসপিটালে ভর্তি গেছে, আমি গেছি, আমি তাকে দেখতে গেছি। সে ফুল পছন্দ করতো, আমি ফুল নিয়ে যেতাম, মোম নিয়ে যেতাম, ও ভীষণ মোম পছন্দ করতো। করতো এই জন্য বলছি যে গত মাসে আমার সেই ক্লায়েন্টটা কিন্তু অধরাতে চলে গেছে, সে আর নেই, জীবিত নেই। কিন্তু আমি যদি বলি যে ওকে হেরে গেছে, ও হেরে যায়নি। ওর রেয়ার ধরনের একটা ব্রেস্ট ক্যান্সার ছিল, ট্রিপল নেগেটিভ, 6বার ক্যান্সার ফেরত এসেছে। সে একটা ইন্টারন্যাশনাল মডেল, একটা তরুণ একটা মেয়ে, যে বিদেশে পড়াশোনা করা, বাংলাদেশের নাটকে এবং নিউজ পেপারে মডেলিং এর জন্য, নাটকের জন্য সে পরিচিত একটা মুখ। সে বিবাহিত, তাদের ছিমছাম একটা সংসার। সেই মেয়েটার যখন ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো, এবং আমি দেখতাম যে সে খাওয়া দাওয়া খুব একটা মেনটেন করছে না, প্রায় দেখতাম বাইরে খাওয়া দাওয়া করছে, ঘোরাফেরা করছে। আমি বলতাম যে তোমার তো এখন লাইফস্টাইল মডিফিকেশন দরকার, তোমার ডায়েটের দরকার। বলতো যে আপু আমাকে তো এগুলো কিছু বলা হয়নি। আমাকে সত্যি কথা বলতে আমাকেও কিন্তু এটা কখনো বলা হয়নি। আমাকে খালি বলা হয়েছিল যে আপনি সুগার খাবেন না, সুগার ক্যান্সারের জন্য বাড়ায়, ক্যান্সার সেল গুলো বৃদ্ধি করে। আমি সুগার খেতাম না। কিন্তু আমি এখানে আমার আসলে আমার সহ, আমার যদি বলি যে আমার সাথে সহযোদ্ধা হিসেবে সবসময় ছিল আমার সাথে ছায়ার মতো, মানে এখনো যে আছেন আমার হাজবেন্ড। সে ভীষণ পড়াশোনা করতো এই খাবার দাবারের ব্যাপারে, আমার কি খাওয়া উচিত, কি করা উচিত, ডায়েট। কিন্তু আমাকে আসলে ডাক্তাররা দেশে বা বিদেশে কেউ এটা বলেনি। তো আমার বন্ধু বান্ধবরাও আমার জন্য এটা খাবার নিয়ে আসতো, ব্রোকলি আনতো, এটা আনতো। আমি দেখতাম যে আমার ওই ক্লায়েন্ট, ওই আপু এগুলো মেনটেন করতো না। তাকে আমি এগুলো বলতাম যে আপু তুমি এটা 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 মেনটেন করো, কারণ আমি বিভিন্ন জার্নাল বিভিন্ন কিছু থেকে ওকে পাঠাতাম, ভিডিও গুলোও পাঠাতাম। এবং লাইফস্টাইল মডিফিকেশনের জন্য যেটা এক্সারসাইজ করা দরকার, ফ্রি হ্যান্ড, যে কথাগুলো আসতো যে আপু আমি ভীষণ দুর্বল, আমি কেমোর পরে কিভাবে এক্সারসাইজ করব। আমি নিজেও ভাবতাম আমি কোনোদিন এক্সারসাইজ করা মানুষ না, আমি খেলাধুলায় একদম পিছনে আসতাম, একদম লাস্ট হতাম। তো আমার কাছে, আমি সাইকেল চালাতেও পারি না। তো আমার কাছে যখন কেউ বলতো যে যোগা করো, ব্রিদিং এক্সারসাইজ করো, আমার হাজবেন্ড মেইনলি বলতো, আমার কাছে ব্যাপারটা একেবারে কঠিন একটা ব্যাপার মনে হতো। পরে না আমি দেখলাম যে আসলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ গুলো খুবই ইজি। আমি আস্তে আস্তে শুরু করলাম এবং আমার ওই ক্লায়েন্ট আপুদেরকেও বলতাম, আমি পাঠিয়ে দিতাম, ফরওয়ার্ড করতাম যে ব্রিদিং মানে আসলে ধ্যানে বসে যাওয়া না, এটা জাস্ট মাইন্ডফুলনেস, বর্তমানে থাকা। আমরা যারা ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার যোদ্ধা বা কেয়ার গিভাররা, আমরা আসলে বর্তমানে থাকতে পারি না। আমরা বারবার ফিউচারে চলে যাই যে আমাদের তো আর কোনো পরিণতি নাই, আমাদের তো মৃত্যুই সব, আমার কেমোর পরে চুল পড়ে গেছে, আমি আমার চাকরিতে ফেরত যেতে পারছি না। আমার জীবনে অনেক পরিবর্তন চলে এসেছিল, আমি শিক্ষকতার সাথে ছিলাম, আমি বুঝতে পারছি যে আমি আর ফেরত যেতে পারবো না। এই যে জিনিসগুলো আমি ওকে বুঝাতাম যে অ্যাকসেপ্ট ইয়োর সেলফ। আমি আমার নিজেকে অ্যাকসেপ্ট করেছি। আমার কাছে প্রথম মনে হচ্ছে এইভাবে তাকে মানসিকভাবে তৈরি করা, আমি তাকে এইভাবে তৈরি করতে পারতাম। এবং দেখা গেল যে তার ব্রেস্ট ক্যান্সার যেহেতু ছিল, আলটিমেটলি তার ব্রেস্ট রিমুভ করে ফেলতে হলো। কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছিল। শুধুমাত্র যে ব্রেস্ট একটা মেয়ের শরীরের একটা বড় অঙ্গ, এটা ফেলে দিলে আসলে কি হবে, শুধু এই মানসিকতা থেকে, এটা সামাজিক একটা ট্যাবু, এটা ভাঙতে ওর অনেক সময় লাগলো এবং অনেক দেরি করে ফেললো। এবং ও আমাকে বলেছিল যে আপু আমার ম্যাসেক্টমি হওয়ার আগে আমাকে ডাক্তার একটা কথাও বললো না, বা পরেও একটা কথা বললো না, যে এটা আসলে শরীরের খুব জরুরি একটা অংশ না, আমার জীবনের থেকে কোনো অবস্থাতেই আমার জীবনের থেকে একটা অঙ্গ বড় হতে পারে না। আমি ওকে এই কথাগুলো বলতাম। এবং ওর পারিবারিক জীবনেও মারাত্মক দাম্পত্য কলহ, একটা মেয়ে মডেলিং থেকে তার যে পরিবর্তন, শারীরিক পরিবর্তন, চুল পড়ে যাওয়া, ও আয়নার দিকে জারাতো না। ওকে আমি বারবার বুঝাতাম যে অ্যাকসেপ্ট ইয়োর সেলফ, তুমি তোমার নিজের দায়িত্ব নাও। যেখানে তুমি একা ডাক্তারের কাছে যেতে পারো সেখানে তুমি সবাইকে নিয়ে যেও না, কারণ আমরা বার্ন আউট হয়ে যাই।
মানে কেয়ার গিভাররাও বার্ন আউট হয়ে যায়। একটা পেশেন্টকে সবসময় টেক কেয়ার করতে করতে তাদের নিজেদের জীবনও থাকে না। আমি এই জন্য দেখতাম, আমি বলতাম যে আসলে আমি আমার ফ্রেন্ডদেরকেও মাঝে মধ্যে ভাগ করে আসো। আমার হাজবেন্ডকে বলতাম তুমি যাও, তুমি বাইরে ঘুরে আসো। কারণ বার্ন আউট হয়ে যায়। আমার ওই আপুটা যখন অধরাতে চলে গেল, আমি তাকে দেখতে গেলাম গত মাসে, এবং সে যাওয়ার আগ পর্যন্ত মানে আমি বলবো সে বিজয়ীর মতোই তার যুদ্ধটা করে গেছে, সে হেরে যায়নি। তাকে আমি এই ফিলিংসটা, সে বলেছিল যে আপু আমি মানুষের জন্য কিছু করতে চাই। এখন তার হাজবেন্ড আমার সাথে রীতিমতো কাউন্সিলিং নেয়। একটা সময় সে যখন বেশি খারাপ অবস্থায়, তখন ও আমাকে বলতো যে আমার হাজবেন্ড আমাকে বলছে যে তুমি তোমার ওই আপুর সাথে কথা বললে ভালো ফিল করো, তুমি একটু কথা বলো। আমিও ওর মৃত্যু আমি ঠেকাতে পারিনি, ওর এই পর্যন্তই জার্নি ছিল, কিন্তু ও হেরে যায়নি। আসলে মৃত্যু মানে হেরে যাওয়া না। আমি শিখেছিলাম যে ডক্টর নাতাশা, সে কিছু ভিডিও দিয়ে গেছে, অল্টারনেটিভ মেডিসিনের কথা বলেছে, রিফ্লেক্সোলজির কথা বলেছে, মনের জোরের কথা বলেছে। ডাক্তার নাতাশা হারিয়ে গেছে, কিন্তু তার ভিডিওগুলো থেকে গেছে, তার বার্তাগুলো থেকে গেছে। সো আমার ওই ক্লায়েন্ট আপুকে আমি যে জিনিসগুলো দিতে পেরেছি, তার যে পারিবারিক যে মানে সমস্যাগুলো হয়েছিল, এই জিনিসগুলো আমি রিলেট করেছি যে সামাজিকভাবে আমরা ট্যাবুর শিকার হই। কারণ তাকে বলা হতো যেটা ক্যান্সার মানে পাপের ফল। কারণ তুমি মডেলিং করো, নাটক-টাটক করতে, এটা একটা পাপের ফল। সো আমরা এই বিংশ শতাব্দীতে এসেও একটা রুগীকে বারবার ভেঙে ফেলি সামাজিকভাবে। শারীরিক কষ্ট তো অবর্ণনীয়। ৬ বার ক্যান্সার ফেরত আসা, আমার ২য় বার ক্যান্সার ফেরত এসেছিল, সেই ভয়াবহ স্মৃতি আমি এখনো ভুলতে পারি না। আমাকে এখনো প্রতিদিন ১২টা কেমোর ওষুধ খেতে হয়, জানি আবার ক্যান্সার ফেরত না আসে। আমাকে আজীবন এই ওষুধটা খেয়ে যেতে হবে। এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আমি এখন যদি বলি, আমার ওই আপু হারিয়ে গেছে, তার হাসব্যান্ডকে আমি এখন কাউন্সেলিং করি। সে আমাকে বলল যে তার কিন্তু এই ৬ বছরে অনেক সময় সে অনেক বিরক্ত হয়েছে। কিন্তু সে কিন্তু এখন ওই আপুর শূন্য স্থানটা মেনে নিতে পারছে না। তাকে আমি অ্যাকসেপ্ট করার চেষ্টা করছি যে আপুর চাওয়াগুলো কি ছিল। সে আমাকে বলল যে সে মানুষের জন্য কাজ করতে চাইতো। সে এখন কিছু চ্যারিটেবল কাজ করছে। এই গরমে আমাকে ছবি পাঠালো যে আ সে কয়েকটা জায়গায় পানির ব্যবস্থা করে দিয়ে, প্রচন্ড গরমে বাচ্চারা পানি খাচ্ছে ওখান থেকে। আমাকে বলল যে আপু অনেক ওষুধ আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, এগুলো আমি কি করব? আমি তাকে বলেছি, জায়গা বলে দিয়েছি যে ওখানে আপনি ডোনেট করে দেন। এবং তাকে আস্তে বলছি যে আপনি আপনার ব্যবসায়, কাজে আবার ফেরত যান। এটা আমার একটা কেস স্টাডি, একজন আপু এবং একজন কেয়ার গিভার এর গল্প। আরেকজনের কথা যদি আমি বলি, আমি আমার ওষুধের কথা বললাম যে আমি ওষুধ খাই গত ৫ বছর ধরে। ওষুধটা অনেক ব্যয়বহুল। কিন্তু আমি অনেক লাকি, যেহেতু আমার হাসব্যান্ড আর্মিতে আছে, আমি সরকারিভাবে এই ওষুধগুলো পাই। সো আমার আসলে এটা ওষুধের ব্যয়টা নিয়ে আমাকে খুব একটা চিন্তিত হতে হয় না। কিন্তু আমি এটা ফিল করেছি যে যারা এত ব্যয়বহুল ওষুধ খায়, তাদের আসলে কি হয়। আমি একজন ক্লায়েন্ট আপুকে পেয়েছিলাম যাকে ঠিক এই একই ওষুধটা খেতে হয়, এবং সে অপরাধ বোধেই মরে যাচ্ছে যে আমি এত টাকার ওষুধ খাই। এবং সে একটা অবস্থাপন্ন ঘরের গৃহিণী, উচ্চ শিক্ষিত, যে তার পরিবারের জন্য চাকরিতে যায়নি। তার ছেলেরা এখন বড়, এবং তার হাসব্যান্ড তাকে এই ওষুধটা কিনে দেওয়ার ব্যাপারে আগ্রহী হননি। বলেছে যে আমার ছেলেদের ভবিষ্যৎ আছে, এত টাকার ওষুধ কিভাবে আমি বেয়ার করব। আমি আপুকে বলেছিলাম, আপু আপনি একটা সময় চাকরি করেননি, নিজের জন্য, সংসারের জন্য, আজকে আপনি রাগ করে বা দুঃখ করে এই ওষুধটা কেন খাবেন না? পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার আছে, আপনারও তো নিশ্চয়ই আছে। সে বলেছে হ্যাঁ আছে। না, আমি ভাইদেরকে কি বলবো? আমি বলছি, আপনি ভাইদেরকে বলবেন যে আপনার অংশের সম্পত্তিটা জানি আপনাকে এখনই দিয়ে দেওয়া হয়, সেটা থেকে আপনি আপনার ওষুধ এর খরচটা নিজে চালাবেন। এবং আপু এখন আপুর এই ওষুধের খরচটা নিজে চালায়। তা আমি দেখেছি, আমি আসলে কেস স্টাডি ২ টা বললাম, ৩ টা বললাম। আমি আরেকজন খালাম্মার কথা বলবো, বয়স্ক খালাম্মা, অনেক তার কেয়ার গিভার ছেলে আমাকে তার কাছে নিয়ে এসেছিল। ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে ছেলে বলেছে যে আপু আপনি আমার মার সাথে কথা বলেন। খালাম্মা একটা সময় খুব ট্রমাটাইজড লাইফ লিড করেছেন। অনেক অল্প বয়সে বিধবা হয়েছেন, ৪ টা ছেলে-মেয়ে মানুষ করেছেন, ব্যাংকে চাকরি করেছেন। উনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে এখন যেটা উনি একেবারে ইন্ট্রোভার্ট, মানে উনি কারো সাথে কথাই বলেন না।
ওনার সাথে আস্তে আস্তে ওনাকে ওপেন আপ করতে আমার অনেক সময় লেগেছে। আসলে কাউন্সিলিং বলতে সবাই হয়তো ভাবতে পারেন যে আমি কথা বলি এবং একটা সমাধান দিই। আসলে আমি কথা বলি না, আমি কথা শুনি। কাউন্সিলিং মানে প্যাশনস ভয়েস, যে কথাগুলো আমি আমার অন্য কাউকে বলতে পারছি না, একটা জাজমেন্ট হবে না এরকম একটা মানুষকে বলা, এবং তাকে আমি আসলে হেল্প করি একটা, দুইটা, তিনটা সেশনের পরে, যে আপনি আপনার লাইফের পারপাস খুঁজে নেন। কারণ আমি যখন বুঝে গেছিলাম যে আমি শিক্ষকতা আর ফিরতে পারবো না, আমার অনেক কষ্ট হতো। কিন্তু আমি আস্তে আস্তে আরেকটা পারপাস খুঁজে নিলাম, যে আমি তাহলে এই লাইনে যাই। ইংরেজি শিক্ষকতা করার জন্য অনেক মানুষ আছে, কিন্তু ক্যান্সার কাউন্সিলিং করার জন্য হয়তো আমি নিজের জীবন দিয়ে যেভাবে বলতে পারবো, একজন অনকোলজিস্টও সেভাবে একজন মানে ক্যান্সার যোদ্ধাকে বা কেয়ার গিভারকে এই সাপোর্টটা দিতে পারবে না। তো আমি আসলে যখন এই কেস স্টাডি গুলো ঘাইটে দেখেছি যে বইয়ে যে কথাগুলো লেখা আছে, সামাজিক, মানসিক, আম, শারীরিক, আধ্যাত্মিক, চারিদিক থেকে ক্যান্সার আক্রান্ত করে, কথাগুলো একদম ঠিক। এবং এই ধৈর্য ধরা, শক্ত হওয়া, এই ভারী ভারী কথাগুলো না বলে আমরা একজন পেশেন্টকে বলতে পারি যে আপনি সময় নেন। এই ক্যান্সার একটা মানুষকে সময় দেয়, এই সময়টা আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আপু আমি এটুকু, এই ৩-৪টা কেস স্টাডি বললাম। থ্যাংক ইউ আপা। আহ, এটা যে কত বড় একটা বিষয় আসলে, বলে না যে যে যার দাঁতের ব্যথা হয়নি সে দাঁতের ব্যথার মর্ম বুঝতে একদম পারবে না, ঠিক, বা দাঁতের ব্যথাটাকে একদম ঠিক আপা। আহ, হ্যাঁ। বুঝতে পারবে না। আর আমাদের দেশে আপনার কথা থেকে অনেক কিছু বলতে ইচ্ছা করছে, তার ভিতরে একটু বললি, যেমন মানুষ একটা অসুস্থ রোগী দেখলেই আমাদের, মানে আমরা ছোটবেলা থেকে যেটা দেখে অভ্যস্ত হয়েছি, ধৈর্য ধরো, ভালো হয়ে যাবা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তাকে যে অন্য ভাবেও পজিটিভলি ট্রিট করা যায় সেটা কিন্তু ভালো না। যেমন আপনার কথার ভিতর থেকে আমরা মানে বুঝতে পারলাম যে আপনি ফুল নিয়ে গিয়েছেন, আপনার বন্ধুরা আপনাকে হ্যাঁ। দেখতে এসেছে। এই যে দেখতে আসা, পাশে বসা, গায়ে হাত দেওয়া, এটাতে যে পেশেন্ট তার কতটুকু মানে ভালো অনুভব করে সেটা আসলে বোঝানো যায় না। কিন্তু ক্যান্সার মানেই মৃত্যু, সুতরাং ওষুধ খাও। ডাক্তারদেরও এরকম অবস্থা যে ওষুধ দিয়ে দিলাম, বাসায় যাও, খাও, এবং পরে 21 দিন পরে এসে আবার ট্রিটমেন্ট করো। অনেক কিছু জানতে পারলাম। আমার কাছে মনে হয় আমাদের সাথে যারা আছেন তারাও অনেক লাভবান হবেন, যে অনেক বিষয় ঘটে যায়, যেমন লাইফস্টাইল মডিফিকেশনটা এত ইম্পর্টেন্ট, সেটা কিন্তু আমাদের কাউকেই এখান থেকে বলা হয়নি। আমরা বলা ওষুধ হয় না, খেতাম, নিজে কখনো বলা নিজে হয় না। ইউটিউব দেখে দেখে শিখেছি। ইউটিউব দেখে থ্যাংক দেখে, ইউ হ্যাঁ আপা। তো ইউটিউব দেখে দেখে। জি আপা, তো আমাদের কিন্তু ক্যান্সার, আমি প্রথমেই বলেছিলাম যে ক্যান্সার কিন্তু শুধু একজন ব্যক্তির হয় না, পরিবারেরও হয়। হ্যাঁ, তো সেই পরিবারের মানুষজনের মানসিক একটা বিষয়ও কিন্তু এর সাথে মানে একদম অঙ্গাঙ্গির ভাবে জড়িত, এবং খুব শক্তপোক্ত ভাবে জড়িত। যেমন আপনি বলেছেন যে ভাই আপনার পাশে একদম থাম্বার মতো দাঁড়িয়ে আছেন, আমাদের সাথেও আমাদের হাজবেন্ড এরকম থাম্বার মতো দাঁড়িয়ে আছে। তো এই বিষয়গুলো তো অনেকের মধ্যেই থাকে না, এবং আপনি কাউন্সিলের মাধ্যমে বলেছেন অনেক রকম রিয়াকশন। সেই জন্য আমি জানতে চাচ্ছি যে পরিবারের মানসিক স্বাস্থ্যের বিষয়টি কেমন হওয়া উচিত, বা এই বিষয়ে কি ধরনের পরামর্শ তাদেরকে দেওয়া উচিত চিকিৎসালয় থেকে? ধন্যবাদ আপা, এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আসলে রিলেট করার চেষ্টা করব। আমি আসলে আমার যেটা মনে হয়েছে যে এটা হয়তো আমার জন্য আজকে একটা সুযোগ, কারণ আমি যাদের সাথে কথা বলেছি তাদের গল্পগুলো যদি আমি বলি, রিলেট করাতে পারি, তাহলে দেখা যাবে যে মানুষ বুঝবে যে এটা তো আমারই গল্প বা আমার পরিজনেরই গল্প। যেটা হলো যে মানসিক অবস্থাটা কেমন হওয়া উচিত যে একজন যোদ্ধা এবং তার পরিবারের। আসলে যে মুহূর্তে এই খবরটা জানা যায় যে আমি ক্যান্সারে আক্রান্ত, সেই মুহূর্তে আমি ভেঙে পড়বো, এটা খুব স্বাভাবিক। আমার পরিবার ভেঙে পড়বে, এটাও স্বাভাবিক। আমি যে কথাটা বলি, জোর করে পজিটিভ হওয়ার বা হওয়ার চেষ্টা করার কোনো দরকার নাই। আমার কান্না পাচ্ছে, আমি কানবো, আমি মন খুলে কানবো, এটাতে আমি হালকা হব। আমার কখনো কখনো প্রচন্ড ভয় পাবে। আমাদের ক্যান্সার যোদ্ধাদের বা পরিবারের বেশিরভাগ দিয়ে কমন একটা কথা হচ্ছে যে আমাদের ঘুম হয় না। আসলে ঘুমটা কেন হয় না? আমাদের অনেক দুশ্চিন্তা, অনিশ্চয়তা, যে আসলে আমার কি হবে, আমার কেমোটা কাজ করবে কিনা, আমার তো মৃত্যুই হবে। কেমো দিলে আমার যখন চুলগুলো পড়ে যাচ্ছে, আমার ভুরু পড়ে যাচ্ছে, আমার রংটা তামাটে হয়ে যাচ্ছে, আমি অনেক মোটা হয়ে যাচ্ছি,
অনেকজন হঠাৎ করে অনেকদিন পর দেখে বললো, আল্লাহ আপনি তো অনেক বড় বড় চুল ছিল, বা আপনি এখন অন্যরকম হয়ে গেছেন, বা আপনি বেঁচে আছেন এই তো বেশি। আমি দেখেছি এই অ্যাটিটিউডটা, এই কমিউনিকেশনটা মানসিকভাবে মারাত্মকভাবে আঘাত করে। এটাকে আমি দোষ দিব না। আমি বলবো না যে প্রত্যেক ঘরে ঘরে এক একজন করে কাউন্সিলর আছে বা কাউন্সিলর থাকার দরকার আছে। আমরা আসলে সাপোর্টিভ হব। আমরা কোন কথাটা বলবো এবং কোন কথাটা বলবো না, এই কথাটা বলার আগে একটু ভাববো, একটু সহানুভূতি হব, মানে দেখানো, আমি বলবো যে সাপোর্টিভ হওয়া, যে না আমরা বেচারা বা ও খুব অসহায়, আসলে এটা না। কারণ ক্যান্সার একটা ডিজিজ, এটা কোনো পাপের ফল না, এটা বংশগত সব ক্ষেত্রে না। কারণ এখন যেটা বলা হয় যে খাবারের থেকে আসছে, পরিবেশ দূষণের জন্য আসছে, আমাদের লাইফস্টাইলের জন্য আসছে, ক্যান্সার এখন মহামারীর মতো আসছে। তো এটা আমার কোনো পাপের ফল না, এটা আমার বংশে আছে বলেই হবে তা না। তো ক্যান্সার আমার একটা ডিজিজ, এটা একটা ক্রনিক ডিজিজ, এটা একটা জটিল ডিজিজ। মানে এটার যে চিকিৎসা এখন বের হয়েছে, ক্যান্সার নিরাময় হয়। আমি যেটা বলি, ক্যান্সারকে আমি জয় করার চেষ্টা করিনি। আমি সবসময় যে আমার মধ্যে যে জিনিসটা ছিল, এবং আমি যাদেরকে বলি যারা আক্রান্ত হয় যে কাঁদছে, আমি তাকে কাঁদতে দিই যে আপনি মন খুলে নিজেকে হালকা করেন, আমার কাঁদতে ইচ্ছা করছে, বলতে ইচ্ছা করছে, আপনি বলেন। আমি দেখেছি ক্যান্সার যোদ্ধার থেকে কেয়ার গিভারের মানসিক চাপটা আরো বেশি। কারণ সে কিভাবে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, কিভাবে টাকার জোগাড় করবে, ওই পেশেন্টটাকে কিভাবে ফেরত নিয়ে আসবে, এবং বাকি সংসারটা কি চলবে, কেয়ার গিভারের উপর প্রেশারটা আরো বেশি। সো পজিটিভ থাকতে হবে, কিন্তু জোর করে থাকা না। মানে আমি মানুষ, আমার নেগেটিভ চিন্তা আসবে, আমার কান্না পাবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি জোর করে বুঝবো যে এই জার্নিটা আমাকে পার করতে হবে। আমি কখনো ক্যান্সার জয় করার চেষ্টা করিনি, কারণ আমি জানি এই রোগটা আমার সাথে গেঁথে গেল, আমার জীবনের সাথে এটা জুড়ে গেল। আমি যতদিন বাঁচবো আমাকে এটা মেনটেন করে চলতে হবে। এটা যদি আমি অন্য রোগের সাথে বলি, যেটা ডায়াবেটিক্স, এটা যদি একটা বলি ব্লাড প্রেশার, তারাও কিন্তু সারা জীবন মেনটেন করে, আমাকেও মেনটেন করতে হবে। আমাকে প্রতিদিন হাঁটা চলা করতে হবে, আমার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, আমার কিছু খাবারের মডিফিকেশন করতে হবে। সো এটা কিন্তু সবার জন্যই প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য। আমি এই জন্য বলি যে মানসিক স্বাস্থ্য যেটা, যেটা একজন মানুষ যখন জানলো, আমি যদি কেস স্টাডি দুটো আমার খুব কাছের দুইজনকে বলি, গত 6 মাসের মধ্যে আমার দুজন নিকট আত্মীয় ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমার এক ভাই ক্যান্সারে আক্রান্ত হয়েছে, খালাতো ভাই, যে নিজে একজন ডাক্তার, তার ওয়াইফ একজন ডাক্তার। এবং আমার মানে সে ভাইয়ের মানে ওয়াইফ, সে আবার একজন বিদেশিনী, সে সবকিছু ছেড়ে বাংলাদেশে এসেছে, আমার ভাইয়ের সাথে বিয়ে হয়ে আছে, একটা ছোট বাচ্চা আছে। আমি প্রতিদিন তখন গেছি, আমার কাছাকাছি বাসা, দেখলাম যে সে কোনোভাবেই মেন্টালি অ্যাকসেপ্টই করতে পারছে না যে তার ক্যান্সার হয়েছে। এবং সে যেহেতু নিজে ডাক্তার, সে আমার থেকেও অনেক কিছু বোঝে। সে বারবার বলছে যে আপা তোমার ব্যাপারটা আর আমার ব্যাপারটা সেম না, আমার শরীরে ছড়িয়ে গেছে, আমার ট্রিটমেন্ট করে কোনো লাভ নাই, এত টাকা খরচ করে কোনো লাভ নাই, আমার ওয়াইফ বিদেশি, সে তো এই দেশে টিকতে পারবে না, তাকে বেটার আমি বিদেশে পাঠায় দেই, তার জায়গায় তাকে সেটেল করে দেই। আমার খালা খালুর একমাত্র ছেলে, তারা দুজন কোনোভাবেই, মানে তারা অসুস্থ হয়ে গেছে। আমি পুরো ফ্যামিলি নিয়ে কাউন্সিলিং এ বসতাম, তার ওয়াইফকে বলতাম যে তুমি তো একটা স্বপ্ন নিয়ে এই দেশে এসেছো, তোমার সবকিছু ছেড়ে তুমি এই দেশে এসেছো, তুমি ওই স্বপ্নগুলো ওর সাথে আবার চেরিশ করো, ওকে ওই স্বপ্নগুলো আবার দেখাও। তোমাদের কি পরিকল্পনা ছিল, তোমরা একসাথে ঘুরবে, মেয়েকে বড় করবে, এই জায়গায় তুমি ওকে পজিটিভ জিনিসগুলো, ওকে স্বপ্ন দেখা থামতে দিও না। ওর ওয়াইফকে বললাম যে তুমি ওকে বলো যে আমি সব ছেড়ে, দেশ ছেড়ে চলে এসেছি, আর তুমি ক্যান্সার হয়েছে এই কথাটা শুনেই তুমি মানে যুদ্ধ ক্ষান্ত দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলা কেন? এবং আমি আমার ওই ভাইকে প্রতিদিন কথা বলে বলে তৈরি করেছি যে তুমি তোমার ট্রিটমেন্টটা নাও, তারপর যদি তুমি হেরে যাও, সেটা হেরে যাওয়া না, সেটা হেরে যাওয়া না। তুমি তো আগেই হাল ছেড়ে দিলে। এবং আলহামদুলিল্লাহ সে আজকে 6 কেমো তার চলছে। এবং সে এখন আমাকে বলে যে আপা আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব আমার ওয়াইফের জন্য, আমি আমার বাচ্চার বড় হওয়া দেখতে চাই। ও আমাকে বারবার বলে আমি আমার বাচ্চার বড় হওয়া দেখতে চাই। ওকে আমি বলি তুমি এটা স্বার্থপরের মতো কথা বলছো, যে ওয়াইফ তোমার বিদেশি একটা মেয়ে দেশ ছেড়ে চলে এসেছে,
তুমি ওর সাথে বৃদ্ধ হও একসাথে, এই ড্রিমটা তুমি প্রতিদিন দেখো। আমি ভীষণভাবে বিশ্বাস করি পজিটিভ ভিজুয়ালাইজেশনের। আমি প্রতিদিন এখনো আফটার 7 ইয়ার্স আমি প্রতিদিন ডায়েরি লেখি এবং সেখানে লেখা থাকে আমি সুস্থ। আমার অনেক ড্রিম আছে, একটা একটা করে পূরণ হয়, আমি টিক দেই, আমি টিক দেই। আমার ওই ভাইটা এখন বলে যে আপা আমি শেষ পর্যন্ত যুদ্ধ করব। আমার খালা খালুও মানতে পেরেছে যে হ্যাঁ তাদের একমাত্র ছেলের ক্যান্সার হয়েছে, যেটা চিকিৎসা আছে এবং এখন চিকিৎসা চলছে। এবং আমার আর একটা বোন, সে বিদেশে আছে। যেমন এই জন্যই কথা যে বিদেশে থাকলেই যে ক্যান্সার হয় না তা না, ওদের তো ফুড হ্যাবিট ভালো, অনেক কিছু ভালো, ওরও ক্যান্সার হয়েছে এবং আমার থেকে অনেক অল্প বয়সী, তার ব্রেস্টটা রিমুভ করতে হয়েছে। তাকেও আমি এভাবে অনেক কথা বলতাম, আমি প্রতিদিন কিছু না কিছু একটা ভিডিও পাঠিয়ে দিতাম, একটা পজিটিভ ভিডিও, একটা এক্সারসাইজের ভিডিও, একটা খাবার ভিডিও, একটা ছোট্ট রিল পাঠিয়ে দিতাম এবং কথা হতো। ও আমাকে গত সপ্তাহে একটা ছবি দিয়েছে যে অনেকদিন পর আপা আমি শাড়ি পরেছি। ও যে অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ওর একটা ব্রেস্ট রিমুভ করে ফেলা হয়েছে, তারপরেও সে শাড়ি পরে তার হাজবেন্ডকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হইতে পেরেছে। এটা আমি বলবো এটা শরীরের চিকিৎসার জন্য না, এটা মনের জোরে। এবং এর মনের জোরে মানে মনকে তৈরি করা প্রতিদিন। আমরা কিন্তু আপা, নাসরিন আপা আপনি জানেন, প্রতীক জানে, আমরা এখানে তিনজনই সার্ভাইভার। আমাদের মানে ওষুধ খেতে হয়, 3 মাস পর পরে আমাদেরকে ফলো আপে যেতে হয়, কিন্তু আমরা কি আমাদের মনের আবর্জনা দূর করার জন্য পজিটিভ থাকি? প্রতিদিন নিজেকে পজিটিভ ভাইব দিতে হয়। এভাবেই ক্যান্সার যোদ্ধা এবং তাদের পরিবার মানসিকভাবে শক্ত থাকতে পারে এবং তৈরি হতে হয় যে আমাকে চিকিৎসাটা নিতে হবে। এই অ্যাকসেপ্টেন্সটা ভীষণ জরুরি। আমি এটুকুই বলবো এই এই প্রশ্নের ক্ষেত্রে। অসাধারণ, অসাধারণ আপা। আমি একটু বলে অসাধারণ। আপনি যে গল্প করছেন আমি মানে আপনার সাথে মানে মানে মুগ্ধ হয়ে শুনছি, এবং এটাই ভাবছি যে আমরা যারা আক্রান্ত হয়েছিলাম পরবর্তীতে যখন মানুষের সাথে তার মানসিক শক্তি ফিরিয়ে আনার জন্য যখন কাজ করি, সেটা আমাদের জন্য যে কত বড় একটা শক্তিতে পরিণত হয় সেটা আসলে বোঝা যায় না। তখন মনে হয় কি যে আমার নিজের সমস্যা না, আমি তাদের সমস্যা কিছুটা কাছে যাই, কিছু করি। এবং আপনি একটা খুব ভালো কথা বলেছেন যে কান্না। আমিও কিন্তু মানে যখন আমার কষ্টটা হতো আমি মানুষের কারো সামনে চোখের পানি ফেলিনি, কিন্তু আমি অন্য জায়গায় নিজে একা যেয়ে কিন্তু কেঁদেছি। এবং এটা একটা কিন্তু অনেক বড় থেরাপিও, যে আপনি প্রচুর কাঁদেন, কাঁদলেই কান্না করলে আপনার কিন্তু কষ্টটা চলে যাবে। আপা আর আপনার কথাতে আরো বিষয় খুব ভালো কথা বলেছেন যে ফ্যামিলি কাউন্সিলিং। এটা হচ্ছে যে যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন কিন্তু পরিবারের একজন না, তার হাজবেন্ডই না, তার বাড়িতে যে কয়জন আছে প্রত্যেককে নিয়ে কিন্তু একটা কাউন্সিলিং হওয়া উচিত। এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো অ্যাক্টিভিটিস করতে গেলে কিন্তু এই ফ্যামিলি কাউন্সিলিংটাকে যুক্ত করা উচিত। এবং আপনি যে অনেকবারই বলেছেন এবং আমরা সেটা অনেক ফেস করি যে মানুষ যেন কেমন মানে আমি যদি ভালোও থাকি দেখে বলে এই তোমার চেহারাটা এরকম দেখাচ্ছে কেন। এই যে বিষয়গুলা, এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় যে মিডিয়া একটা ভালো কাজ করতে পারে, যে সামাজিক পরিবর্তন, যে যে কোনো মানুষকে দেখে যদি কখনো একটা সুস্থ মানুষ হঠাৎ করে তার কোনো অশান্তি হয়েছে, মানসিক ভাবে সে ভেঙে আছে, তাকে দেখে কিন্তু প্রথমে আপনার বলা উচিত না যে আপনাকে এমন দেখাচ্ছে কেন, বরঞ্চ তাকে কাছে ডেকে বসে তার সাথে গল্পে গল্পে তার সমস্যাটা যদি বের করে নেওয়া যায়, তাহলে কিন্তু এটা খুবই বড় উপকার হয়। এবং এটা মনে হয় আমার করা উচিত, এই জায়গাটাতে আমাদের যাওয়া উচিত। থ্যাংক ইউ আপা। আমি আরেকটু বলতে চাচ্ছি যে আপা এই যে যুদ্ধ নিজের সঙ্গে করেছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিজে নিজেই কাউন্সিলিং এর একটা বড় প্ল্যাটফর্ম। এটা কাউন্সিলিং ই বলছি এই কারণে যে একজন মানুষকে মানসিক সাপোর্ট দেওয়া মানে তার সাথে কাউন্সিলিং। হয়তোবা আমরা পরামর্শ দেই না, আপনি পরামর্শ দেননি, কিন্তু তাকে যে মানসিক শক্তি ফিরিয়ে নিয়ে আসার জন্য কাজ করেছেন সেটাই কিন্তু কাউন্সিলিং। এটা করতে করতেই কিন্তু আপনি আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন আপনার একটা স্বপ্ন নিয়ে, সেখানে আমরা সবাই আছি। সিসিসিএফ এর মাধ্যমে আসলে আমরা কি করতে চাচ্ছি, মানে কি করতে চাচ্ছেন, এরকম কি অর্জন করতে চান সেটা আমি জানতে চাচ্ছি, আপা যদি বলেন। আপা আমরা এখানে সবাই সার্ভাইভার, 3জন আজকে এখানে আছি। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আসলে
কোনো বড় কাজ একা করা যায় না। আমি যখন এই কাউন্সেলিংটা শুরু করলাম, এটা অনলাইনে শুরু হলো, মেসেঞ্জারেই কথা হতো এবং আমি দেখলাম যে আসলে এই একজনের মাধ্যমে আরেকজনের মাধ্যমে আমাদের অনেকের সাথে পরিচয় হচ্ছে এবং অনেক কথা হচ্ছে এবং একেকজনের কষ্টগুলো একেক রকম এবং সবার স্বপ্ন একেক রকম। যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ছিল আমাদের হতাশা, ডিপ্রেশন, যে আমরা আগের জীবনে ফেরত যেতে পারছি না। আমরা কিছু করতে চাই। এবং তখনই আমি মানে আসলে চিন্তা করলাম যে আমি যেহেতু মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা, মেন্টাল হেলথ নিয়ে পড়াশোনা শুরু করলাম। এবং তখন আমার মনে হলো যে আমি যখন ২য় বার ক্যান্সার থেকেও ফেরত এসেছি এবং সরকারিভাবেও আমি আসলে অনেক সাপোর্ট পেয়েছি। আমি ওষুধটাও খেতে পারছি। আমার আসলে একটা নৈতিক দায়িত্ব এসে যায় যে আমি অন্যদেরকে সাহায্য করব। একা আসলে কতটুকু যাওয়া যায়? আমি আমার নিজের ব্যাপারগুলো দিয়ে রিলেট করা শুরু করলাম এবং আমার এই কেস স্টাডি গুলো নিয়ে দেখা শুরু করলাম যে সামাজিক ট্যাবু, যে ক্যান্সার হয়েছে এই কথাটা বলা যাবে না। যে এমনও আমি দেখেছি যে সুস্থ হয়ে গেছে সে বলতে চায় না, যে কারণ তার মেয়ে আছে, তার মেয়েদের বিয়ে দিতে গেলে সমস্যা হবে। এরকম কথাও আমি শুনেছি যারা একজন অনেক উচ্চ শিক্ষিত। আমার কাছে তখনই মনে হলো যে এই ট্যাবু গুলো ভাঙা দরকার। কারণ আমার নিজেরও ২টা মেয়ে আছে। আমি যখন সিঙ্গাপুরে বিআরসি টেস্ট করেছিলাম তখন বলেছিল যে তোমার যখন ৪০ বছর বয়সে ক্যান্সার ধরা পড়েছে, তোমার মেয়েরা ৩০ বছর বয়স থেকেই একটু বেশি কনসাস থাকবে, তারা চেক আপ করবে। কিন্তু তাদের ক্যান্সার হবে এমন কোনো কথা নেই। কারণ আমার পরিবারের ইতিহাসে কোনো ক্যান্সার ছিল না। সো এই যে ট্যাবু গুলো ভাঙা দরকার, এটা আমি বুঝলাম। তারপরে ওষুধের দাম, এটা একটা নীতিমালা থাকা দরকার। তারপরে যে দেখলাম যে আমাদের দেশে যেখানে আমরা পদ্মা সেতু করতে পারছি, যমুনা ব্রিজ করতে পারছি, যেখানে আমাদের বঙ্গবন্ধু টানেল হচ্ছে, আরো অনেক 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 কিছু হচ্ছে, সেখানে আমাদের এটাও আমি জানি যে ৮টা বিভাগীয় শহরে আলাদাভাবে ক্যান্সারের হসপিটালও হবে। কিন্তু আমরা যারা এই জার্নির মধ্যে দিয়ে গেছি, আমাদের আসলে কি দরকার সেটা আমাদের থেকে অন্য কেউ ভালো করে বলতে পারবে না। সেজন্য আমার মনে হলো যে এটা একা আমি আসলে কিছু করতে পারবো না। আমরা যখন এই মেসেঞ্জার গ্রুপে কথা বলতাম, আমরা জাস্ট ২০২৩ গত বছর ক্যান্সার ডেতে চিন্তা করলাম যে আমরা একটা গেট টুগেদার করবো। জাস্ট পেশেন্টস ভয়েস, আমরা আমাদের নিজেদের কথাগুলো বলবো। আমরা আরসি মজুমদার হলে আমরা নিজেরা চাঁদা তুলে হল ভাড়া নিয়ে গেলাম কয়েকজন। মাসুদা আপা ওনার আঁকা ছবি আনলেন, সীমা আপা ওনার চারা গাছ নিয়ে আসলেন, আমরা একটু চা কফির ব্যবস্থা করলাম। সেখানে দেখলাম যে ১ ঘন্টা না, আমরা ৪ ঘন্টাতেও আমাদের প্রোগ্রাম শেষ করতে পারছি না। সবাই কথা বলছে, আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে, কেউ কাঁদছে, তার ছোট বাচ্চার কথা বলছে, কেউ স্বজন হারানোর কথা বলছে, কেউ তার জার্নির মধ্যে দিয়ে যাওয়ার কথা বলছে। এবং সেদিন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার কথা বলার। এই কথা বলার মাধ্যমে আমরা কি চাই আসলে এইটা আমরা বলতে পারবো। এবং এই মাধ্যমে আমরা আসলে অফিসিয়ালি আমাদের সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠা করি। যে এখান থেকে আমাদের আসলে, কারণ আমরা একটা আবেগীয় জায়গা থেকে আসলে এই জিনিসটা শুরু করেছি। আমিও যেমন একটা আবেগীয় জায়গা থেকে কাউন্সেলিং শুরু করেছি, কিন্তু আমি একার পক্ষে এই মেসেঞ্জারে কথা বলে আমার পক্ষে কয়জন মানুষের কাছে পৌঁছানো সম্ভব না। তো আমরা এটা একটা চিন্তা করলাম যে আমরা একটা গোষ্ঠী ভাবে আমরা যদি কাউন্সেলিংটাকেই একটা গ্রুপের মতো করি, যেখানে আমরা ট্রেন আপ করি একটা গ্রুপ যারা বিভিন্ন জায়গায় ভলান্টারি ভাবে আমরা অ্যাওয়ারনেস এর ব্যাপারে কাজ করবে। সেলফ ব্রেস্ট এক্সামিন আমরা নিজেরা শিখেছি, সেটা আমরা ছড়িয়ে দিব। আমরা বিভিন্ন মেয়েদের স্কুল কলেজে যাব, ইউনিভার্সিটিতে যাব। তারপরে আমাদের গ্রুপের মধ্যে আছে যোগা ট্রেনার আছে, তিনি আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেটা আরেকজনকে শিখাবো। এভাবেই যে আমরা আসলে দেখলাম যে আমাদের মধ্যে অনেকেই আছেন এবং অনেকে এগিয়ে আসলেন। আমি দেখলাম যে পরিবার শুধু কেয়ার গিভার হলে হবে না, সমাজকেও কেয়ার গিভার হতে হবে। এবং ১ বছর পরে আমরা এবার সার্ভাইভার ডে পালন করেছি, গত বছরও করেছি, আমরা সম্মাননা দিয়েছি যে বিভিন্ন পেশার মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরেও সমাজে বিভিন্ন জায়গায় অবদান রাখছেন, তাদেরকে আমরা ফোকাস করেছি। আসলে আমরা ৫ জনকে দিয়ে আমাদের যদি ক্ষমতা থাকতো আমরা সব যোদ্ধার হাতেই একটা করে ক্রেস্ট তুলে দিতাম। আসলে সবাই যে যার জায়গা থেকে মারাত্মকভাবে একটা যুদ্ধ করে গেছেন।
কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী বা আমরা আসলে ফোকাস করতে চাচ্ছি যে সবাই মানে বিভিন্ন জায়গা থেকে যে তাদের মাধ্যমে বার্তাটা ছড়িয়ে দেওয়ার জন্য। এবং সিসিসিএফ এর মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের মানে শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলী, অভিজ্ঞ উপদেষ্টা মন্ডলী আছেন, যার মধ্যে আমি ডাক্তার আবু জামিল ফয়সাল স্যারের নাম উল্লেখ করব। উনি আমাদের অভিভাবকের মতো আছেন আমাদের সাথে। আমাদের একটা অফিসের ছোট্ট ঠিকানা দেওয়ার জন্য আমাদের একজন কেয়ার গিভার ভাই, আমরা বন্ধু যদি বলি, আমাদের লিটন ভাই এগিয়ে এসেছেন। আমরা এবার যখন অনুষ্ঠানটা করতে গেছি, এবার আমাদেরকে হলটা ভাড়া নিতে হয় নাই। আমাদের কলা ভবনের ডিন স্যার আমাদেরকে এটা কমপ্লিমেন্টারি ভাবে দিয়ে গেছেন। এখানে আমরা বুঝেছি যে সমাজও এগিয়ে আসছে, কারণ আমরা আমাদের ভয়েসটা রেইজ করছি। আমরা সিসিসিএফ এর মাধ্যমে বলছি আমাদের এটা প্রয়োজন, আমাদের এটা দরকার। আমরা ক্যান্সার যোদ্ধারা বা আমরা কেয়ার গিভার, আমরা ক্যান্সার যোদ্ধারা, আমরা সমাজের বার্ডেন না। আমাদের আসলে সহানুভূতি দরকার না, আমাদের সহায়তা দরকার। আমাদের পাশে যে তোমরা হাত বাড়িয়ে দাও, এই হাতটা যদি আসে তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। আমাদের কারণ আমাদের ক্যান্সার যোদ্ধারা, ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তারা সার্ভ করছেন, আইনজীবী আছেন, কি নেই আমাদের এই মানে আমাদের এই অর্গানাইজেশনের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ, পেশার মানুষ আছেন। তো আমরা সমাজের একটা বড় অংশ। তো আমাদের কথাগুলো আমরা সিসিএসএফ এর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে আনছি, যেমন জানিও জানার মাধ্যমে আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের কথাগুলো ছড়িয়ে দিতে চাচ্ছি। এবং আমাদের আলটিমেটলি আমাদের লক্ষ্য যে আমরা পলিসি লেভেলে কিছু পরিবর্তন আনতে চাই, কিছু আমাদের আসলে প্রস্তাবনা আছে। যেমন আমাদের একটা তহবিল গঠন দরকার, ক্যান্সারের একটা তহবিল গঠন দরকার। যেমন প্রথম ধাক্কাটা, যেমন যেমন আমাদের আরেকজন আমরা সম্মাননা দিয়েছি ডক্টর সেজুতি সাহা, সে বলেছে সে পড়াশোনার জন্য তখন কানাডায় ছিল, তার কোনো খরচ লাগেনি কারণ তার স্বাস্থ্য বীমা ইন্স্যুরেন্স করা ছিল। তো আমাদের এখানে কেন আমরা স্বাস্থ্য এরকম ইন্স্যুরেন্স করব না? আমরাও তো এই প্রস্তাবনার মধ্যে এটা আনতে পারি যে আমাদেরও আসলে হেলথ ইন্স্যুরেন্স দরকার। তাহলে ক্যান্সার যখন প্রথমে ধরা পড়ে, আমরা কোথা থেকে টাকা জোগাড় করব, কোথা থেকে ফান্ড রেইজ করবো, কার কাছ থেকে আনবো, এইসব চিন্তা করতে করতেই ফার্স্ট স্টেজ থেকে থার্ড স্টেজে চলে যায়। তখন দেখা যায় যে ক্যান্সার নিয়ন্ত্রণ করাটা মানে জটিল হয়ে যায়। তো আমাদের একটা তহবিল গঠনের কথা আমরা বলছি, আমরা হেলথ ইন্স্যুরেন্স এর কথা বলছি, এবং মানসিক স্বাস্থ্য সেবা। কারণ যে জিনিসটা বলা হচ্ছে যে আমি কোনোভাবেই এই জটিল ট্রিটমেন্টটা নিতে পারবো না যতক্ষণ ভাবে আমি আসলে নিজের মনকে তৈরি করব। এবং আমাদের 3 মাস পর পর এই যে চিকিৎসার জন্য যে আমরা ফলো আপে যাই, আমার মনের মধ্যে যে জমে যাওয়া কষ্টগুলো, আমাকে কি আমার যেমন আমি আমার চাকরি, অনেকেই চাকরি হারিয়ে ফেলে আর স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে না, তাকে একটা নতুন রাস্তা দেয়া, এটা কাউন্সিলিং, এটা একেবারে প্রফেশনাল ভাবে যুক্ত করা। যেমন শুধু কাউন্সিলিং না, ইয়োগা, তার যেমন আরো অল্টারনেটিভ থেরাপি আছে, মিউজিক থেরাপির কথা বলা হচ্ছে, আর্ট থেরাপির কথা বলছে। আমি বলছি একটা কমপ্লিট প্যাকেজ, কারণ এটা একটা জটিল রোগ। শুধু মানে অঙ্কোলজি দিয়ে ক্যান্সার ভালো করা সম্ভব না, ইটস এ কমপ্লিট প্যাকেজ। সো আমরা এই কথাগুলো আলটিমেটলি আমরা মানে সরকারের কাছে পর্যন্ত যেতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু পলিসি লেভেলে কিছু প্রস্তাবনার যদি বিবেচনা করা হয়, তাহলে আমরা এই ক্যান্সার, আমরা করোনার মতো একটা নতুন অসুখ, বাংলাদেশের মতো আমাদের একটা উন্নয়নশীল দেশে আমরা কিন্তু করোনাকে মোকাবেলা করেছি। তো ক্যান্সারও থেকে যাবে, কিন্তু ক্যান্সার দুর্বল হয়ে যাবে যদি আমরা চারিদিক থেকেই শক্ত একটা প্রতিরোধ গড়ে তুলি। সেটা একা সম্ভব নয় বলেই আমাদের এই সিসিসিএফ গড়ে তোলা। ধন্যবাদ আপা। থ্যাংক ইউ আপা। এই যে যারা ভুক্তভোগী তারাই আসলে বোঝেন যে আমার জীবনের জন্য কি প্রয়োজন, এবং কি এই প্রয়োজন? নিজের জীবনের জন্য কি প্রয়োজন যখন সার্বিকভাবে একটা গোষ্ঠীর চাহিদা পূরণ করে, সেটাই আসলে পরিপূর্ণ হয়। আপনাদের এই যে পলিসি লেভেলে কাজ করা, তহবিল গঠন, মানসিক স্বাস্থ্য সেবা, সচেতনতা বৃদ্ধি, দেশব্যাপী কর্মসূচিকে নিয়ে যাওয়া, সার্ভাইভারদের কর্মজীবনে তাদের কর্মটাকে বহাল রাখার জন্য কাজ, এক্সিলেন্ট। এটা আসলে মনে হয় এই সিসিসিএফ এর যারা সিসিসিএফ কে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের স্বপ্ন ছাড়া আর কারোই এই স্বপ্ন আসতেই পারে না। থ্যাংক ইউ আপা। আমি এর সঙ্গে এটাও আলোচনা করতে চাচ্ছি যে আমরা এই সিসিসিএফ কিন্তু যে শিশু অবস্থায় মানুষ হাঁটা শেখে, তারপরে দাঁড়ানো শেখে, হাঁটা শেখে,
কিন্তু সিসিসিএফ এই হাঁটা দাঁড়ানো না শিখতেই কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট করে ফেলেছে, 2টা বই বের করে ফেলেছে। হ্যাঁ, সেই এখানেই থেমো না ক্যান্সার সার্ভাইভারদের, আর এখানেই থেমো না ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের। আপা, এই যে 2টা বই বের করা, এবং আপনারা বছরে এই অল্প সময়ের ভিতরে ডে সেলিব্রেশনটা হচ্ছে, আমরা তাদেরকে সেই উদ্দেশ্যটা কি? আহ, এই যে বই বের করছি এবং আমরা ডে দিবস পালন করছি, তার পেছনে উদ্দেশ্যটা কি একটু যদি বলেন। জি আপা, ধন্যবাদ আপা। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমি যেটা বলেছিলাম যে আমি নিজেকে মোটিভেট করতাম। শুধু আমি নিজেকে না, আমি আমার পরিবারকেও মোটিভেট করতাম। কারণ আমার বাচ্চাদেরকে আমার বুঝাতে হতো যে আমার যে একটা জটিল অসুখ হয়েছে, তোমাদেরকে এখন নিজেদের কাজে নিজেটা করতে হবে। এর মধ্যে পড়াশোনাও চালিয়ে যেতে হবে। আমার হাজবেন্ডকে তার অফিসে যাওয়ার জন্য মানসিকভাবে তৈরি রাখা, তাকেও আমি বুঝাতাম। আহ সেরকম ক্ষেত্রে আমি দেখতাম যে আমি যে মোটিভেশনাল বইগুলো পড়তাম বা ভিডিওগুলো দেখতাম, বেশিরভাগই বিদেশি ভাষায়, ইংরেজিতে। আমাদের বাংলায় সেরকম বই নেই। আছে কিছু বই, সেটা দেখা যায় যে একজনের গল্প, একজনের গল্প, তারা নিজেদেরটা লিখেছেন। সেটা থেকে আমাদের কিছু উপকার অবশ্যই হয়েছে, কিন্তু বেশিরভাগ বইগুলো বিদেশি বই, এবং তারা আমাদের পরিচিত কেউ না। হ্যাঁ, সেলিব্রিটিদের গল্প আমরা দেখি, সিনেমা মুভিতে দেখি সেলিব্রিটিরা ক্যান্সার জয় করেছে, কিন্তু তারা আমাদের ধরাছোঁয়ার বাইরে। আমি একটা বই পড়েছিলাম, ইংরেজি একটা বই, সেখানে 101টা সার্ভাইভারদের স্টোরি ছিল। সেখান থেকে আসলে আমার এই স্বপ্নটা মাথায় আসে যে আমরা কেন আমাদের গল্পগুলো লিখবো না। তখনই আমি আমার সিসিসিএফ এর সদস্যদের সাথে কথা বলি, এবং দেখা যায় যে এই চিন্তাটা অনেকের মধ্যেই আছে। এবং যখনই যেটা বলেছিলাম আপা, আমরা দলগতভাবে কাজ করে খুব দ্রুতভাবে আমরা এই বইটার কাজ সম্পন্ন করতে পেরেছি, যেটা আমি আমার এক জীবনেও করতে পারতাম না। আমরা এই ফেব্রুয়ারিতে 42 জন ক্যান্সার লড়াকুর গল্প নিয়ে এখানে থেমো না ক্যান্সার লড়াকুদের বয়ান বলে একটি বই প্রকাশ করি ক্যান্সার ডেতে। এটা এই বইটাতে 42 জন ক্যান্সার সার্ভাইভারদের গল্প আছে, এবং 42টা গল্প 42 জনের, যারা আমাদের অনেকেই পরিচিত, আমার পাশের বাসার মানুষ। এখানে আবার দেখা যায় যে আমাদের সেলিব্রিটি আছেন যাদেরকে আমরা পেয়েছি, ডক্টর শুভাগত স্যারকে পেয়েছি আমরা, ডক্টর সেজিস্টু সাহার মতো তরুণ বিজ্ঞানীকে পেয়েছি আমরা, আমাদের চলচ্চিত্র পরিচালক আছেন, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত এমন ব্যক্তিদেরকেও পেয়েছি। তেমনি আমাদের মতো জীবন যুদ্ধ করা মানুষের গল্প এখানে স্থান পেয়েছে। সেখানে এই গল্পগুলো আমরা আসলে ছড়িয়ে দিতে চেয়েছি। কারণ আমি যেটা বলেছি যে ট্যাবু ভাঙার জন্য প্রথম কথা হলো বলতে হবে। আমি খুব দৃঢ়ভাবেই বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে একজন সংসার চালাচ্ছি, আমার 3টা সন্তান আছে। আমি একজনের কন্যা যেমন, আমি একজনের স্ত্রী যেমন, আমি মা, তেমনি আমি একজন ক্যান্সার যোদ্ধা। এটা বলতে আমার বিন্দু মাত্র মানে অসুবিধা হয় না। কারণ আমি এটা বলি এই জন্যই যে আরেকজনও বলুক, কারণ বললেই আমি বুঝবো যে আসলে আমাদের সমস্যাটা কোথায়, আমরা কিভাবে এখান থেকে উত্তরণ পেতে পারি। 42 জনের গল্পটা যখন 42 রকম এবং ঘুরে দাঁড়ানোর গল্পগুলোও আসলো, আমরা একভাবে, আমি যেটা বলেছিলাম আপা যে আমরা একসাথে কাজ করি, কারণ এটা একটা টিম ওয়ার্ক। এই স্বপ্নটা, আমার বইটা প্রকাশনা আমার একটা বিরাট স্বপ্নের মধ্যে যখন পূরণ হবে, তখন আমি নিজে হসপিটালে ভর্তি। আমার মারাত্মকভাবে ঠান্ডা লাগলো, অ্যাজমাটিক অ্যাটাক হয়ে আমি একদম হসপিটালে ভর্তি। কোনো অবস্থাতেই আমি বই মোড়ক উন্মোচনের দিন যেতে পারলাম না। আমার জায়গায় ডাক্তার খালেদা শাহ আপা, উনি যে সহসভাপতি হিসাবে অনুষ্ঠানটা হলো, এবং আমি দেখলাম, লাইভে দেখছিলাম, এবং আমার প্রচন্ড ভালো লাগলো যে আমাদের এটা আসলে রিলে রেস। কারণ আমি যদি থেমে যাই, কোনোভাবেই একটা অনুষ্ঠান থেমে যেতে পারে না। আমাদের ফাউন্ডেশনের অন্য কেউ না কেউ এটা চালিয়ে নিবে। এটা একটা রিলে রেস। এবং আমি ভীষণভাবে আসলে ডিপ্রেসড হয়ে গেলাম হসপিটালে ভর্তি হয়ে। কারণ আমি ঠিক তার কয়েকদিন আগেই ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজিতে, প্রফেশনাল সাইকোলজিতে মাস্টার্সে ভর্তি হলাম। খুবই উৎসাহ নিয়ে ক্লাস শুরু করলাম। মাত্র 2টা ক্লাস করার পরে আমি অসুস্থ হয়ে গেলাম, এবং একদম হসপিটালে আমি কোনো ক্লাস করতে পারছি না, যেতে পারছি না। এবং আমি আসলেই একদম থেমে গেলাম। আমি ভাবলাম যে আমার পক্ষে আর এটা করা সম্ভব হবে না। আমাকে হসপিটালে 3 তারিখেই বইটা পাঠিয়ে দেওয়া হলো।
আর 4 তারিখে মোড়ক উন্মোচন হলো। 3 তারিখে আমি বইটা নাড়াচাড়া করে পড়া শুরু করলাম। মানে আমি হসপিটালে একা একা একটার পর একটা গল্প যখন পড়া শুরু করলাম, দেখলাম যে চিকিৎসাধীন অবস্থায় ডক্টর রুবিনা হোসেন তার এমফিল পিএইচডি কমপ্লিট করেছে। ডাক্তার তুষার 3 বার ক্যান্সার ফেরত আসার পরও দেখা যাচ্ছে যে সে তার কর্মজীবনে সে অন্যদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছে। তারপরে আমি পড়লাম ফাল্গুনী। ফাল্গুনির নামটা জাস্ট ফাল্গুনির নামটুকুই আমি মনে পড়ছি এই মুহূর্তে। সে তার এসএসসির সময় তার ক্যান্সার ধরা পড়ে। সে কিন্তু মাস্টার্স কমপ্লিট করে তার কর্মজীবনে আছে। আর একজনের নাম মনে আছে আহনাফ। আহনাফও খুব অল্প বয়সে ক্যান্সার ধরা পড়ে। সে কিন্তু এখন একজন সরকারি কর্মকর্তা। তারপরে আনিকা নামে একটা মেয়ে আছে যে ডায়েটিশিয়ান। সেও তার ক্যান্সার চিকিৎসা চলাকালীন অবস্থায় কেমো দিয়ে এসে তার পরীক্ষা দিতে গেছে। এবং আমি তখন চিন্তা করলাম যে না, আমাকে এই সেমিস্টারে না পারলেও আমাকে পরের সেমিস্টারে আমার মাস্টার্সটা কমপ্লিট করতেই হবে। এখানে কোনো মোটিভেশনাল ভিডিও, বাইরের কোনো সেলিব্রিটির গল্প আমাকে আসলে অনুপ্রাণিত করেনি। এই 42 জন ক্যান্সার সার্ভাইভারের গল্প নিয়ে যে এখানে থেমো না বইটা আমাকে মারাত্মকভাবে অনুপ্রাণিত করেছে। এবং আমি জানি এটাই আমাদের উদ্দেশ্য ছিল, ছড়িয়ে দেয়া। এবং এইবার সার্ভাইভার ডেতে জুনে আমরা যেটা করলাম, বর্ধিত অংশ। সেখানে আমাদের 28 জন ক্যান্সার সার্ভাইভারদের গল্প এবং 35 জন কেয়ার গিভারের গল্প নিয়ে আমরা এইবার জুনের 8ই জুন আমরা মোড়ক উন্মোচন করলাম। এখানে থেমো না, ক্যান্সার লড়াকু এবং পরিচর্যাকারীদের গল্প। যেখানে এইবারের বইটার প্রচ্ছদ যে আছে, প্রচ্ছদ যেটা আমরা দিয়েছি সেটা আমাদের প্রয়াত শিল্পী, একজন প্রয়াত শিল্পীর আঁকা, যে একজন ক্যান্সারেই উনি অধরাতে চলে গেছেন। এটা আমাদের আসলে সিলেক্ট করার পিছনে একটা কারণ যে আমরা সবাই হারিয়ে যাব, কিন্তু আমাদের কাজ থেকে যাবে। আমাদের এই বইটায় যে আমাদের গল্পগুলো একজনকেও যদি অনুপ্রাণিত করে, সেটাই আমাদের থেকে যাবে। কারণ অধরাতে হারিয়ে গেছে যে শিল্পী আমাদের, তার একটা আঁকা ছবি দিয়ে আমরা আমাদের প্রচ্ছদটা করেছি। এর ভিতরে আরো ছবি আছে, কেউ প্রয়াত, আবার আছে আমাদের সার্ভাইভার, ছোট্ট মনি 10 বছরের একজন সার্ভাইভারের হাতে একা একটা ছবি দিয়ে আমরা দিয়েছি ভিতরে। এবং কেয়ার গিভারদের ভূমিকা ছাড়া যে আমরা অচল, এটাই আমাদের বোঝানোর দরকার যে আমরা আসলে কেউ ইন্ডিপেন্ডেন্ট না। আমি এই কথাটা শিখেছি প্রফেসর সানজিদা আপার কাছে, যার কাছে আমি প্যালিয়েটিভ কেয়ার সম্পর্কে জেনেছি। উনি সবসময় একটা কথা বলতো যে উই আর নট ইন্ডিপেন্ডেন্ট, উই আর ইন্টারডিপেন্ডেন্ট। আবার এই কথাটা আমার মাথায় একদম গেঁথে গেছে যে আমরা একজন আরেকজনকে ছাড়া আসলে চলতে পারি না। এবং আমি আরেকটু বলে রাখছি, আমাদের আগামী ফেব্রুয়ারিতে আমাদের কাজ চলছে। আমাদের এখানে থেমোনার 3য় খণ্ড আসবে, যেটা একটা রিসার্চ ধর্মী বই। এখানে আমাদের বিশেষজ্ঞদের মতামত, রিসার্চ, আমাদের আসলে কোথায় গেলে তথ্য ভান্ডার, আমাদের বাংলাদেশ কোন অবস্থায় আছে, এখান থেকে উত্তরণের উপায়, আমরা মোটামুটি একটা রিসার্চ ধর্মী বই প্রকাশের আশা রাখছি। সেটা নিয়ে কাজ চলছে এবং আমি বিশ্বাস করি এই বইটাও আমরা ফেব্রুয়ারিতে প্রকাশ করতে পারবো। এটাই আমাদের উদ্দেশ্য, যে শুধু আবেগ না, আবেগ একটা বিরাট বড় অংশ, আবেগের সাথে বাস্তবতার মিলিয়ে আমরা এই ক্যান্সারটাকে সাথে নিয়েই সমাধানের দিকে আগাতে চাই। সেজন্যই আমরা সেলিব্রেটও করি ক্যান্সার ডে, আমরা উদযাপনও করি সার্ভাইভার ডে। কারণ আমরা মৃত্যু না, জীবনকে জয় করার চেষ্টা করছি প্রতিদিন। এটুকুই আপা। থ্যাংক ইউ আপা। এই যে অসাধারণ কর্মযোগ্য তা বই বের করা, এখানে থেমো না সার্ভাইভারদের গল্প এবং সেখানে যারা কেয়ার গিভার আছে। আমি মনে করি, আমি নিজেও একজন সার্ভাইভার। যখন আমাদের নিজেদের আক্রান্ত হয়েছিল, আমরা কিন্তু কোনো তথ্য পাচ্ছিলাম না, অনেক তথ্য, কোথায় যাব, কি করব, কোন ডাক্তারের কাছে যাব, এরকম একটা বিষয় ছিল। দেশে থাকবো না বাহিরে যাব, এরকম একটা তথ্য, এবং অর্থের বিষয়টাও চলে আসছে। তো এই স্টোরি গুলা কিন্তু শুধুমাত্র সার্ভাইভারদের জন্যই না, আমাদের সমাজের প্রতিটা মানুষের মধ্যে যদি এই বইটা ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আসলে দক্ষ হবেন এই বিষয়টাতে, যার ফলে তারা এই ক্যান্সার যে মানেই মৃত্যু, এটার দিকে না ভেবে এটা হলে করণীয়টাও কিন্তু পেয়ে যাবেন। এটা সিসিসিএফ কে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই
এমন একটা মহতী উদ্যোগ নেওয়ার জন্য। এবং ডে সেলিব্রেশনের মাধ্যমেও যে ক্যান্সার সার্ভাইভারদেরকে সম্মাননা দেওয়া হয়, এটাও কিন্তু তাকে অনুপ্রাণিত করে। এবং অবশ্যই। আমরা আশা করব যে সার্ভাইভাররা মানে যখন ক্যান্সারে আক্রান্ত হলেই সে মরে যাবে না, তার কর্মস্থান এবং তার বাড়িতে যে জায়গা, সেই জায়গাটা অবিচল থাকুক। অনেক ধন্যবাদ আপা। আজকের এই ধন্যবাদ আপা। আলোচনাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনার মাধ্যম দিয়েও আমাদের যারা জানে না, আহ, তারাও কিন্তু খুব সচেতন হতে পারবে। থ্যাংক ইউ আপা। ধন্যবাদ প্রতীক। আপা। মৃত্যু ভয়, আতঙ্ক, অতিরিক্ত উদ্বিগ্নতা একজন সার্ভাইভারকে যেভাবে দুর্বল করে, এবং আহ, এবং কেয়ার গিভারকেও হচ্ছে গিয়ে যে পরিমাণের ইতিবাচক থাকতে হয় সেবার জন্য, এই সবগুলো বিষয় মিলিয়েই অনকোলজির সাথে সাইকোলজির যে সমন্বয় প্রয়োজন, আমরা আশা করব আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই দাবি জানাবো। আমাদের এই দাবি যেন পূরণ হয়, সাইকোলজির সাথে অনকোলজির সমন্বিত চিকিৎসা যেন আমাদের রোগীরা পায়, সেই প্রত্যাশা রাখছি। আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।